চোখ দিয়ে এই অবলা ছেলেটাকে এভাবে গিলে খেও না মেয়ে। তুমি চাইলে অন্যভাবে খাওয়ার সুযোগ করে দিতে পারি। আকস্মিক আরশিলের বাক্যে হকচকিয়ে যায় পায়রা। আরশিলকে জেগে থাকতে দেখে বক্ষ স্পন্দন বেড়ে যায় কয়েক গুণ। দেদারসে ছুটতে আরম্ভ করে হৃৎস্পন্দন। দ্রুত গতিতে ওঠার চেষ্টা করে পায়রা। এর পূর্বেই ছোট্ট দেহটাকে আরো গভীরভাবে টেনে নিল নিজের দেহের কাছাকাছি। নিঃশ্বাসে নিঃশ্বাস মিলিত হওয়ার তোড়জোড় চলছে। পায়রা কথা ঘুরাতে বলে ওঠে, কখন উঠলেন? ছাড়ুন, নিচে যাব। আরো কিছুটা গম্ভীরভাবে কাছে টেনে নেয় আরশিল। কিঞ্চিত ফাঁকা নেই তাদের মাঝে। পায়রা হকচকিয়ে উঠল। আরশিল চোখে চোখ রেখেই ডেকে ওঠে, প্রাণ, হুম। আমাকে একটু ভালোবাসবে? বেশি না, খুব সামান্যই। বেশি ভালোবাসা আমার কপালে আবার সয় না প্রাণ। আমি কাউকে ভালোবাসতে চাই না, ভালোবাসলেই তারা আমাকে শূন্য করে চলে যায়। পায়রার মনে মনে খারাপের মেঘের জমা হয়। আরশিলকে লাবণীর কথা বলছে, বলছেই তো। সে ছাড়া তো আর কেউ ভালোবাসার মানুষ নেই আরশিলের। নিমেষেই মন খারাপ করে সরে যেতে চায় পায়রা। আরশিলের ঠোঁটের কোণে ফিচেল হাসি ফুটে ওঠে। পায়রাকে নিজের নিকটে টেনে বাঁকা হাসি ফুটিয়ে বলে ওঠে, তোমাকে আমি ভালোবাসবো না, বুঝছো? তোমাকে ভালোবাসা মানে তোমারই বিপদ। বড্ড ছোট তুমি। আগে হরলিক্সকে বড় হপিচ্ছি। মুহূর্তেই পায়রার মুখের আদল পরিবর্তন হয়ে যায়। ভ্রুযুগল কুঁচকে আরশিলের পানে চোখ গরম করে তাকায়। কণ্ঠে তেজ ঢেলেই বলে ওঠে, আমাকে পিচ্চি বলবেন না একদম। বিবাহিত মেয়েরা পিচ্চি হয় না। কিছু প্রহর কেটে যায় নীরবতায়। আকস্মিক ভড়কে যায় পায়রা। আরশিল ঘুরিয়ে পায়রাকে নিজের নিচে নিয়ে আসে। শুকনো ঠোকেলে নিজেকে ছড়ানোর প্রচেষ্টা চালায়। সহসা তার হাত দুটো নিজের এক হাতে মুঠোবন্দি করে আরশিল পায়রার গাল টিপে চোখ রাঙিয়ে বলে ওঠে, আমাকে চোখ রাঙাও মে, চুমু দিয়ে একদম কানা করে দিব। আরশিলের কথা কর্ণপাত হতেই চমকায় পায়রা। পরক্ষণেই আরশিল তাকে চোখ রাঙিয়েছে ভাবতেই চক্ষুদ্বয় ছলছল করে ওঠে। প্রচন্ড রকম অভিমান জমা হয় মন কুঠুরিতে। নিজেকে ছাড়াতে চাইলেই সূক্ষ্ম দৃষ্টিতে তাকায় আরশিল। অশ্রু গলিয়ে হাসি বেরিয়ে আসতে চাইলেও তাও নিজেকে গম্ভীর রেখে নির্লিপ্ত স্বরে বলে ওঠে, শুধু শুধুই কি পিচ্ছি বলি? কিছু হলেই বাচ্চাদের মতো ফ্যাস ফ্যাস করো। নিমেষেই ছ্যাদ করে উঠে জ্বলে ওঠে পায়রা। কামড় বসায় আরশিলের বক্ষ মাঝে। অতিশয় বিস্ময়ে জড়ীভূত হয়ে আরশিল কিছুক্ষণ তাকিয়ে থাকে। পরক্ষণেই তীব্র ব্যথায় পায়রাকে ছেড়ে নেয়। শোয়া থেকে উঠে বসে কামড় দেওয়া জায়গায় হাত ঘষে ভ্রু কুঁচকে পায়রার দিকে দৃষ্টি দেয়। নিজের কাজে নিজেই কিংকর্তব্য বিমূঢ় পায়রা। মাত্র কি করেছে ভাবতেই গলা শুকিয়ে আসে। শ্রবণ শক্তিতে সে বাড়ি খায় আরশিলের তীক্ষ্ণ কণ্ঠ। তুমি যে আমাকে বুকে কামড়ালে, এবার তোমার বুকে আমি কামড়ালে তোমার কেমন লাগবে জান? পায়রা স্তব্ধ, নির্বাক। আরশিল কি বলছে ভেবে বলছে তো। পায়রার হৃদস্পন্দন গতি হারিয়ে অস্বাভাবিক। কর্ণদয় ঝাঝা করে ওঠে লজ্জায়। আকস্মাৎ আরশিলকে এগিয়ে আসতে দেখে ভড়কে যায়। হকচকিয়ে উঠে দাঁড়িয়ে ছুট লাগায় ওয়াশরুমের পানে। ছুটতে ছুটতেই চিল্লিয়ে ওঠে। আল্লাহ বাঁচাও। আরশিলের ঠোঁটের কোণে মৃদু হাসি খেলে যায়। পায়রার বাচ্চামো স্বভাবটা তার মন্দ লাগে না। উল্টো এই স্বভাবটাই তার পছন্দ। কিন্তু মেয়েটা শান্তশিষ্ট হয়ে থাকে সবসময়। এইসব ভেবে পুনরায় হাসি খেলে যায়। হঠাৎ কিছু লক্ষ্য করতে চোয়াল শক্ত হয়ে আসে তার। চক্ষুদ্বয় ধীরে ধীরে রক্তিম হতে শুরু করে। জ্বলন্ত সিগারেটের ধোঁয়ার কুণ্ডলি মিশে যাচ্ছে বাতাসের সাথে। সিগারেটের শেষাংশ পুড়ে দিয়ে আঙ্গুলকে পোড়াতে ব্যস্ত। সেদিকে নজর নেই জুবায়েরের। মনে মনে কষে কষে চলেছে নানা ছক। কিভাবে শেষ করা যায় মির্জা পরিবারকে, সে চিন্তায় মগ্ন হয়ে আছে সে। হঠাৎ টেবিলের ওপর থাকা মুঠোফোন সশব্দে বেজে ওঠে। বিরক্তির দৃষ্টিতে সেদিকে তাকিয়ে ফোনটা হাতে তুলে নেয়। মোবাইল স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা দেখতেই সহসা কপালে রগগুলো ফুলে ওঠে। রিসিভ করে কানে নিতেই ভেসে আসে তেজি নারী কণ্ঠ। আমার বাড়িতে নজর রাখার জন্য আমি আছি। আমার বাড়িতে লোক লাগাও কেন? আমার বাড়িতে লোক লাগাও কোন সাহসে? বাড়িতে কাউকে লাগবে না। বারবার বলা আমি পছন্দ করি না। সো
একবার করা ভুল যেন দ্বিতীয়বার না হয়। মির্জা বাড়িতে আর কোনো লোক নজর রাখলে পরিণত কিন্তু খারাপ হবে। সাথে সাথে কলটা কেটে যায়। জুবায়ের আর রাখতে পারে না রাগটুকু। হাতে থাকা মোবাইল সজোরে ছুঁড়ে মারে দেওয়ালে। মাথার চুল খামচে চেঁচিয়ে ওঠে। বুড়ির বাচ্চা বুড়ি, তুই আমার জীবনের শান্তি শেষ করে দিচ্ছিস। তোর জীবন যদি আমি নরক না বানাই, আমার নামও জুবাইর না। রাগে মাথা টপ টপ করছে জুবায়েরের। পাশে থাকা টেবিলটা উল্টে ফেলে দেয়। কিছুতেই যেন রাগ কন্ট্রোল করতে পারছে না। ড্রয়ার থেকে অনু ফোন কল লাগায় একই নাম্বারে। রিসিভ হতেই রাগে স্বরে বলে ওঠে। কান খুলে শুনে রাখুন, আমি আর এখন আপনার হয়ে কোনো কাজ করব না। এখন যা হবে সরাসরি। আপনি নামক কাঁটা এর মাঝে আসলে আমি ওড়াতেও কিন্তু দুইবার ভাববো না বলে রাখলাম। ফোনের ওপাশে কয়েক সেকেন্ডের নীরবতা। শুধু শোনা যায় গভীর নিঃশ্বাসের শব্দ। তারপরেই নারী কণ্ঠটা আবার ভেসে আসে। অনেক নিচু স্বরে ধীরে ধীরে বলে। জুবাই, তোমার সাহসটা বেড়ে গেছে বুঝি? জুবাইরের বুকের ভেতর রাগের জন্ম হয়। সে কিছু বলার আগেই অপর প্রান্তের কণ্ঠটা আবারও বলে ওঠে। তুমি যদি ভাবো মির্জা পরিবার শেষ হবে তোমার হাতে, তাহলে তুমি এখনো আমার খেলার নিয়ম বোঝনি। তোমার প্রতিটা পদক্ষেপ আমি জানি। জুবাইর আমার সাথে গেম খেলতে আসার আগে 10 বার ভাববে। কল কেটে যায়। রাগে ফেটে পড়ে জুবাইর। ঘরে থাকা আসবাবপত্রগুলো ছুঁড়ে ফেলতে শুরু করে একে একে। অপরদিকে মহিলাটি ডায়াল করে আরেক ব্যক্তির নাম্বারে। তোফাইল। তোফায়েল কান থেকে ফোন নামিয়ে চক্ষুদয় ভোলায় ফোনের স্ক্রিনে। পরক্ষণেই ফোন করে কানে নিয়ে জিজ্ঞাসা করে। কে আপনি? আমি সে যে তোমার তোফায়েল হকচকিয়ে যায়। এবার বুঝতে পারে কে, তবে তাকে কেন করলো হঠাৎ। ভাবনার মাঝে কানে এসে বাড়ি খায়। আমি জানি তুমি অবাক হচ্ছ, কিন্তু অবাক হয়ে বসে থাকলে হবে না। তোমার জন্য একটা প্রস্তাব আছে। কিসের প্রস্তাব? অপর পাশের কণ্ঠটা আরো কিছুটা নিচু হলো। তুমি যদি আজ রাতে আশিল মির্জা তোমার সাথে সঙ্গপাঙ্গদের শেষ করে দাও, তাহলে জুবাইয়ের ভাগের পুরো টাকা তুমি পাবে। আমি নিজে হাটে পাঠাবো। জুবাইয়ের এখন আমার কাজে লাগছে না। তোফায়েলের নিঃশ্বাস আটকে যায় মুহূর্তে, সাথে চমকায়ও কিছুটা। কৌতূহলী কণ্ঠে বলে ওঠে। মানে জুবাইকে বাদ দিয়ে আপনি আমাকে কেন এইগুলো করার কথা বলছেন? কিন্তু আপনি তো ওর সাথে। কণ্ঠটা এবার নিশ্চুপ হয়ে যায়। তোফায়েল অপেক্ষা করে ওপাশ থেকে কিছু শোনার। অপর পাশে রমণী শীতল কণ্ঠেই বলে ওঠে। আমি কাউকে নিয়ে কাজ করি ততক্ষণ যতক্ষণ সে কাজে লাগে। জুবাই তার সময় শেষ করে ফেলেছে। তুমি এখন চাইলেই তার জায়গাটা নিতে পারো। তোমাকে আমি কোটি টাকা দেব, তুমি শুধু আমার কাজটা করে দেবে। ব্যাস, এটুকুই। মুহূর্তেই নেত্রজিগল চকচক করে আকার ধারণ করে তোফায়েলের। লোভের তাড়নায় কি ভুল বিচার বুদ্ধি হারিয়ে ফেলে। আনন্দিত কণ্ঠেই বলে ওঠে। আপনার কাজ হয়ে যাবে ম্যাম, শুধু টাকাটা নিশ্চিত করুন। 10 মিনিটের মধ্যে 10 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে পাঠিয়ে দেওয়া হবে। শুধু কাজটা ঠিকঠাকভাবে করো। তবে মনে রেখো, জুবাইয়ের কারে যেন এসব না চাই। গেলে কিন্তু পরিণতি খুব ভালো হবে বলে মনে হয় না। রাখছি। তোফায়েল কিছুক্ষণ ফ্যাল করে ফোনের দিকে তাকিয়ে রইল। আকস্মিক ব্যাংক থেকে মেসেজ আসতেই চক্ষুদয় চকচক করে উঠে। খুশিতে আত্মহারা হয়ে আপন মনে আওড়ায়। টাকা যখন হাতে, তখন মানুষত্ব রাখলে লাভ কি? এসে তার কপাল পেয়ে অঝরে ঘাম গড়িয়ে পড়ে। উত্তাপে হাঁসফাঁস অবস্থা। লম্বা লম্বা শ্বাস ফেলছে ক্রমাগত। দুপুরের কড়া রোদের তাপে প্রখর প্রদাহ। পানির জন্য হাহাকার করছে ভিতরটা। গলা শুকিয়ে কাঠপুরো। গরম তপ্ত নিঃশ্বাস বেরিয়ে আসছে নাসারন্ধ্র হতে। সবেমাত্র কলেজ থেকে বেরিয়েছে সে। গরমটা যেন একটুও সহ্য হচ্ছে না। পানি কেনার জন্য একটু আবার রাস্তার পাশে যেতে হবে। এতে যেন প্রচন্ড বিরক্ত অনুভব হয়। অর্ধেক রাস্তা পার হতেই আকস্মিক হ্যাচকা টান অনুভব করে। মুহূর্তেই কর্ণে এসে বাড়ি খায় পুরুষালী কণ্ঠ। এ মেয়ে, দেখে রাস্তা পার হতে পারো না? কানা তো মেয়ে। ঈশিতা হতভম্ব হয়ে পড়ে।
ঘাড় ঘুরিয়ে তাকাতেই নজরে বন্দী হয় তামজিৎ নামক পুরুষটি, যে কিনা বড় বড় শ্বাস নিয়ে নিজেকে শান্ত করতে ব্যস্ত। প্রশ্নবিদ্ধ নয়নজোড়া মেলে ধরে তামজিদের পানে, ড্যাব ড্যাব করে তাকে জিজ্ঞাসা করে। কি হয়েছে অফিসার? আমার মাথা আর তোমার মুন্ডু হয়েছে, দেখবে? হৃদয় মুহূর্তেই কুঁচকে যায় ঈশিতার। তাও তৃষ্ণায় কথা বাড়াতে ইচ্ছে করে না। পুনরায় পা বাড়ায় সামনে, সহসা বাহু আঁকড়ে ধরে তাকে থামিয়ে দেয় তামজিৎ। তেলে বেগুনে জ্বলে ওঠে যেন ঈশিতা, হাত ছাড়িয়ে রাগী কণ্ঠেই বলে ওঠে। ওই মিয়া, আমার হাত ধরার সাহস দিল কে শুনি? হুম হুম, হাত একদম কেটে না গলায় ঝুলাই দিব। ঈশিতার কথা কর্ণগহ্বরে পৌঁছাতেই তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তামজিৎ। মেয়েটা একটু বেশি সাহস দেখাচ্ছে না? ঠোঁটের কোণে একরাশ ব্যঙ্গ টেনে ঠান্ডা গলায় বলল। ও, এত রাগ? একটুর জন্যই গাড়ির তলে পড়তে, তাও নাটক কম না। ঈশিতা চোখ বড় বড় করে তাকালো, পরক্ষণে ভ্রুযুগল কুঁচকে বলে ওঠে। আপনি অফিসার, আপনি আমার হাত ধরলেন কেন? আপনার হাত ধরেছি কারণ বেঁচে থাকলে তবেই নাটক চালাতে পারবেন। তামজিদের কণ্ঠে ঠাট্টা মিশে অদ্ভুত ব্যাপার। গম্ভীর তামজিদের ঠোঁটের কোণে মৃদু হাসিও রয়েছে। হাসিটুকু লক্ষ্য করে ঈশিতা পরক্ষণে হাত কোমরে রেখে কটমট করে বলে উঠল। আমার প্রাণ নিয়ে এত চিন্তা করার দরকার নেই, নিজের ডিউটি ঠিকমতো করুন। হুম। হুট করে তামজিৎ কিছুটা এগিয়ে আসে। দুজনের মধ্যকার তফাৎ খানিকটা কমে আসতেই ভড়কে যায় ঈশিতা। গলা শুকিয়ে আসে মুহূর্তেই। লজ্জা কি তাকে গ্রাস করে নিচ্ছে? কিন্তু কেন? আশেপাশে দৃষ্টি ঘোরায়, মানুষের ভিড় কম হলেও একদমই নেই এমন না। পুনরায় তামজিদের দিকে তাকাতে কিছুটা ঝুঁকে আসে তামজিৎ। নেত্রযুগল স্থির হয় ঠিক ঈশিতার মুখশ্রীতে। মোহনীয় কণ্ঠেই বলে ওঠে। ডিউটি তো করছি মিস, নিজের পার্সোনাল ডিউটি, যা আপনার মতো ধানি লঙ্কা বুঝবে না। ঈশিতা হতভম্ব হতবাক। অপরদিকে কথাটুকু বলে সোজা হয়ে দাঁড়ায়, গলায় ঝুলিয়ে রাখা সানগ্লাস পরে চুলগুলো হাত দ্বারা সেট করে নেয়। তারপর শার্টের হাতা ভাঁজ করতে করতে ঈশিতার উদ্দেশ্যেই বলে ওঠে। এভাবে তাকাবেন না মিস, আপনার খুনজোর লেগে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। অষ্টদয় ফাঁক হয়ে যায় ঈশিতার। তামজিদের এমন কথায় মেজাজ চাঙ্গে উঠে গেল। তামজিদের পায়ে পা দিয়ে আঘাত করে গমগমে কণ্ঠে বলে উঠল। আর করবেন বিটলামি? আমার সাথে বিটলামি করতে আসলে না, ফলাফল এমনই হবে। কথাটুকু বলতে দেরি ঈশিতার পালাতে দেরি হয় না। তামজিৎ কিছুক্ষণ বোকার মতো তাকিয়ে থাকে। কিছু মুহূর্ত কেটে যায় ব্যাপারটা বুঝতে। পরপরই হেসে ওঠে তামজিৎ। মাথা চুলকে চলতে শুরু করে নিজের গন্তব্যের উদ্দেশ্যে। দিন গড়িয়ে রাত নেমেছে। নিঝুম রাত্রির প্রহরে শীতার্ত কক্ষে তন্দ্রাবিলাসে ব্যস্ত পায়রা আরামসে ঘুমের রাজ্যে ঘুমপড়ি হয়ে আছে যেন। আকস্মিক কিছু শব্দ কর্ণপাত হতেই নড়ে চড়ে ওঠে। হুট করে কিছু পড়ে যাওয়ার শব্দে চক্ষুদয় মেলে ধরে। মাথা ঘুরিয়ে পাশে তাকাতেই দেখতে পায় আরশিলের জায়গাটুকু ফাঁকা। বিছানা থেকে উঠে বসে সে। মনে মনে চিন্তিত হয়। বিছানা থেকে ধীরে সুস্থে নেমে পুরো রুমে একবার নজর বলে, না, আরশিল কোথাও নেই। তাহলে গেল কোথায়? বাহিরে চলে গেল নাকি মানুষটা? রুম ছেড়ে বাহিরে বের হতেই করিডোরের কোণের রুমে আলো জ্বলতে দেখে কৌতূহল বশত এগিয়ে যায়। রাত্রির নিস্তব্ধতায় পায়ের ধীর কদমও ঝংকার তোলে। দরজার কাছাকাছি আসতেই হঠাৎ অদ্ভুত শব্দ কর্ণ এসে বাড়ি খায় পায়রার। হুট করেই অস্বস্তি দানা বাঁধে শরীর মন উভয়ে। দরজার ফাঁকা দিয়ে নজরে আসে আশিলকে, কিছু একটা করতে ব্যস্ত। তবে করছেটা কি? হুট করে আরশিলের হাত উপরে উঠতেই চক্ষু পর্দায় ভেসে ওঠে রক্তমাখা এক ছুরি। ধক করে ওঠে পায়রার অভ্যন্তর। হাত পা কাঁপতে শুরু করে প্রচন্ড ভাবে। নিজেকে সামলাতে না পেরে সম্পূর্ণ দেহ ছেড়ে বসে পড়ে। আকস্মিক ভেতর থেকে আরশিলের কণ্ঠস্বর ভেসে আসে। কে বউ? এই বউ, ভিতরে আসো, আমার সাথে খেলবে। আসো আসো। পায়রা তবদা খেয়ে গেল। হুট করে এমন কথাই ভেতরটা কেঁপে উঠেছে, কলিজা কেঁপে উঠেছে। বহু কষ্টে কিছুটা উঠে দাঁড়ায়। গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করে।
গলা শুকিয়ে চৌচির বক্ষস্পন্দন তখনও অস্বাভাবিক। ভীতু দৃষ্টিতে নজর বুলাতেই নজরে আসে মেঝেতে বিভিন্ন রঙের ছড়াছড়ি। অবাক হয়ে আরশিলের দিকে তাকায়। আরশিল ছুরিটা দেখিয়ে হেসে বলে ওঠে, দেখো বউ, এটা দিয়ে ওই পুতুলটাকে মেরেছি, কিন্তু কাউকে মারলে তো রক্ত বের হয়, তাই না বলো? কিন্তু ওর রক্ত বের হচ্ছিল না, তাই আমি রং লাগিয়ে দিয়েছি। ভালো করেছি না বলো? কয়েক মুহূর্ত স্থির হয়ে দাঁড়িয়ে থাকে, চোখে বিস্ময়, মনে আতঙ্ক। কিন্তু ধীরে ধীরে আরশিলের সেই সুসুলভ হাসিটা দেখে বুকের ভারটা খানিকটা হালকা হয়ে আসে। তবুও কেন যেন শান্ত হতে পারছে না। বড় করে একটা নিঃশ্বাস নিজের মাঝে টেনে নেয়। ঠোঁটের কোণে হাসি এনে বলে ওঠে, তুমি কখনো কখনো একদম বাচ্চা হয়ে যাও বড় সাহেব। মাঝরাতে পুতুল নিয়ে খেলে কেউ। আরশিল হালকা কাঁধ ঝাঁকায়, ধীরে সুস্থে উঠে দাঁড়িয়ে ছুরিটা টেবিলে রাখে। ঠোঁটের কোণে ফুটে ওঠে দুষ্টু হাসি। কানের কাছে মুখ এগিয়ে ফিচেল স্বরে বলে ওঠে, তুমি পাশে থাকলে ঘুম আসে না, তাই ভাবলাম পুতুলের সাথে একটু প্র্যাকটিস করি। পায়রার ভ্রুযুগল কুঞ্চিত হয়, চোখের পলক ঝাপটিয়ে প্রশ্ন করে ওঠে। প্র্যাকটিস কিসের? আরশিল এগিয়ে আসে ধীরে খানিকটা নিকটে, আলতো করে তার চুলের এক গুচ্ছে আঙুল পেঁচিয়ে বলে উঠল। পায়রা স্তম্ভিত, কপলদয় ইতোমধ্যে লজ্জায় রাঙা হতে শুরু করে। অশ্রুযুগলও কেঁপে ওঠে খানিকটা। আরশিল নিজের ঈগল চোখে সূক্ষ্মতা নিয়ে সম্পূর্ণটা পর্যবেক্ষণ করলো পুরো ব্যাপারটা। পায়রা লজ্জা লুকাতে তড়িঘড়ি করে বলে ওঠে। ঘরে চলুন, অনেক রাত হয়েছে, ঘুম পাচ্ছে আমার। দুজনেই কক্ষে ফিরে আসে। রাতের নরম হাওয়ায় জানালা দিয়ে ঢুকে পড়ে চাঁদের আলো। দুজনেই বিছানার দুদিকে শুয়ে, শীতল বাতাসে ছোঁয়া চুলগুলো এলোমেলো হয়ে যাচ্ছে পায়রার। আশিল কিঞ্চিত এগিয়ে এসে হাত বাড়িয়ে দেয় পায়রার পানে। মোহনীয় নেশাক্ত স্বরে বলে ওঠে। কাছে এসো। পায়রা ভরকে যায় ক্ষণিক, চোখে চোখে রাখে কথা কয়েক সেকেন্ড, তারপর ধীরে মাথা রাখে আরশিলের বুকে। নিঃশব্দে হৃদস্পন্দন মিলেমিশে একাকার হতে যায়। আরশিলের আঙুলগুলো ছুটে যায় পায়রার গালে ছুঁয়ে দেয় শুষ্ক ওষ্ঠদয়। নরম চুমু, নিমিলিত চক্ষুদয়ের আরশিলের বক্ষে। মাথা রেখে ভাবনায় মুশকুল হয় পায়রা। চাঁদের আলো আরো নিস্তব্ধ হয়ে নামে রুমে। কিছুক্ষণ পর পায়রার চোখে ঘুম নেমে আসে। আরশিল তখন তার কপালে হাত রাখে, চুলে হাত বুলিয়ে ধীর কণ্ঠে বলে ওঠে। ঘুমাও জান, আমি আছি। পায়রার নিঃশ্বাস ধীরে স্থির হয়ে আসে, গভীর ঘুমে তলিয়ে যায়। আরশিল উঠে দাঁড়ায়, এক দৃষ্টিতে তাকিয়ে থাকে কিছুক্ষণ। তারপর টেবিলের ড্রয়ার খুলে ছোট্ট একটা স্প্রে হাতে নেয়। মুখে হালকা অনুতাপের রেখা ফুটে ওঠে। ঠোঁট নড়ে আস্তে করে। সরি প্রাণ, এমনটা করা উচিত না, কিন্তু আমার দরকার। সে ধীরে ধীরে পায়রার মুখের কাছে এগিয়ে যায়। পায়রার মুখের কাছে স্প্রে করতেই চোখের পাতা ধীরে আরো ভারী হয়ে আসে। নিঃশব্দে ডুবে যায় অবচেতনায়। আরশিল এক পা পিছিয়ে দাঁড়ায়, আপন মনেই ফিস ফিস করে বলে ওঠে। শুধু ঘুমাও প্রাণ, আমি ফিরবো ঠিক সময় মতো। তারপর ধীরে দরজার দিকে এগিয়ে যায় সে। চাঁদের আলোয় মিলিয়ে যায় তার ছায়া। রুমে পড়ে থাকে নিঃশব্দ পায়রা, নিঃশ্বাসের হালকা শান্তি মিশে, যার ভাবনাতেও নেই তার অগোচরে কি হচ্ছে। নিস্তব্ধ প্রহর, হুট করে তোফায়েলের ঘুম ছুটে যায়। নিচতলা থেকে কিছু একটা গড়িয়ে নেওয়ার শব্দ আসে। হৃদয় কুঁচকে উঠে বসে। বাড়িতে কেউ নেই, তাহলে কিসের শব্দ আসছে? কৌতূহল বশত নিচে নেমে আসে, সুইচ টিপে আলো জ্বালাতে চাইলে লক্ষ্য কারেন্ট নাই। কি হচ্ছে এইসব মাথায় আসে না তার। রুমে ফিরে যাবে বলে পিছু ঘুরতেই ঠাস করে শব্দ হয়। চমকে ওঠে তোফাইল, কিছুটা চিৎকার করেই বলে ওঠে। কে কে ওখানে? চমকিত নয়নে চারিদিকে একবার পর্যবেক্ষণ করে। জানালার ফাঁক গুলিয়ে আসা চাঁদের আলো ড্রয়িং রুমে আলোকিত হয়ে আছে। সেই আলো ধরেই এগিয়ে যায় খানিকটা। হঠাৎ কর্ণপাত হয়, গম্ভীর এক কণ্ঠস্বর। কি অবস্থা তোফায়েল? প্রচন্ড ভাবে চমকায় তোফায়েল। পেছন ঘুরে সামনে থাকা ব্যক্তিটিকে দেখেই যেন গায়ের রক্ত হিম হয়ে আসে। কাঁপা কণ্ঠে আস্তে করে বলে ওঠে। আ-
আরশিল, তুই তো শীতল দৃষ্টিতে তোফায়েলের পানে চায় আরশিল। পরক্ষণেই ঠোঁটের কোণে ফুটে ওঠে বিধ্বস্ত হাসি। হাসিটা বহাল রেখেই বলে উঠল, কি অবস্থা ভাই? কতদিন পরে আমরা সামনাসামনি, তাই না রে? তুই তুই না পাগল ছিলি? এখানে কি করি? ইস, যাদের আলোয় মুখটা অদ্ভুত ফ্যাকাশে দেখাচ্ছিল আরশিলের। চোখে শূন্যতা, ঠোঁটের কোণে অদ্ভুত ভয়ঙ্কর হাসি। তোফায়েল কপালে বিন্দু বিন্দু ঘামের কণা জমতে শুরু করে। কণ্ঠ শুকিয়ে কাঠ গিলে বলে ওঠে, তোর এখানে কি কাজ? কেন এসেছিস? আরশিল ধীরে ধীরে সামনে এগোয়। প্রতিটি পদক্ষেপে মেঝে মৃদুভাবে কেঁপে ওঠে। মুখের অভিব্যক্তি একদম শান্ত। জিজ্ঞেস করছিস কেন এসেছি? কিছুটা থামে, পুনরায় বলে ওঠে, কেউ না জানুক, তুই তো জানিস ভাই, ওই দিন লাবণী কি ভয়টা পেয়েছিল তোদের মতো জানোয়ারগুলোর মাঝে। মনে আছে তোর? তোফাইলের বুক ধক ধক করে ওঠে, পুরো শরীর ভয়ে কাঁপছে। তাও বুঝ দেওয়ার মতো করেই বলে ওঠে, দোস্ত, তুই ভুল বুঝিস। আমি ভুলে ভুল? আরশিল থেমে যায়। চোখের দৃষ্টি হঠাৎ বিদ্ধ করে তোফাইলের মুখে। ঠোঁট পাকিয়ে বলে ওঠে, ভুলটা হয়েছিল তখনই, যখন তোরা ভেবেছিলি কেউ জানবে না কি করছিস তোরা ওর সাথে। পুনরায় নিস্তব্ধতায় ছেয়ে যায় কক্ষ জুড়ে। বাইরের বাতাসের ঝাপটা, জানালার পর্দা তুলে ওঠে। চাঁদের আলো আরশিলের মুখে পড়তেই চোখ দুটোতে জল করে ওঠে রাগ। সে ধীরে ধীরে টেবিলের পাশে দাঁড়ায়, আঙুলে কোনো এক ধাতব বস্তু ঘোরাতে থাকে। ঠান্ডা গলায় বলে, আমি সেদিনই লাবণীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম, ও একা থাকবে না, কেউ ওর কষ্টের দাম দেবে। তোফায়েল পেছাতে চাই, কিন্তু শরীর অবশ হয়ে গেছে ভয়ে। কপালের ঘামটুকু মুছে ভয়ার্ত কণ্ঠেই বলে ওঠে, তুই পাগল হয়ে গেছিস। আরশিল, বাসায় ফিরে যা। পাগল? কথাটুকু শেষ হতে না হতেই হুট করে একটা তোফায়েলের চক্ষুদয় মুহূর্তে বৃহৎ আকার ধারণ করে। গলা থেকে অঝরে রক্ত ঝরতে শুরু করে। আশিল শীতল একটা হাসি দিয়ে এক টানে মাথাটা আলাদা করে দেয়। নিমেষেই মুন্ডুটা গড়ে পড়ে মেঝেতে। এগিয়ে গিয়ে সেখানে হাঁটু ভেঙে বসে আরশিল হাতে থাকাটা চোখে গেথে একে একে চক্ষুদয় উঠিয়ে নেয়। হাতের নিয়ে গভীর দৃষ্টিতে তাকে আপন মনে আওড়ায়। লাবণীর দিকে নজর দেওয়ার ফল এটা। ভোরের স্নিগ্ধ বাতাসে জানালার পর্দাগুলো নড়ে উঠছে হালকা পাতলা। পায়রার চক্ষুদ্বয় ধীরে খুলে আসে। গা ভিজে আছে ঘামের স্রোতে। মাথাটা কেমন ভার ভার লাগছে, কেমন যেন। থম মেরে বসে থাকে কিছুক্ষণ। পরক্ষণে পাশ ফিরে তাকাতেই দেখতে পাই বিছানার পাশে কেউ নেই। কিছুটা অবাক হয়, আরশিল কোথায় গেল। পায়রার বুঝে আসে না ইদানিং একবারও চোখ খুলে আরশিলকে পাশে পায় না। কিন্তু কেন? ঠোঁট নেড়ে আস্তে করে ডেকে উঠল, বর সাহেব। জেগে গেছো বউ? পায়রা ঘুরে তাকায়। দরজার ফাঁকা দিয়ে কক্ষে প্রবেশ করছে আরশিল। চুল কিছুটা এলোমেলো, মুখে শিশু সুলভ হাসি। চোখ দুটো ঝলমল করছে অদ্ভুত এক উজ্জ্বলতায়। কোথায় গিয়েছিলেন আপনি? পায়রার কণ্ঠে কিছুটা ভীতি। আরশিল হাতের মধ্যে থাকা নাস্তার প্লেট নিয়ে এগিয়ে আসে। সেগুলো সাইড টেবিলে রাখতে রাখতে মৌনতা ভাঙল। মিহিস্বরে বলে উঠল, আমি নিচে গিয়েছিলাম বউ, ফিরে আসার পথে ঈশিতা এই প্লেট ধরিয়ে দিয়ে বলেছে আমাদের রেডি হতে। কোথায় যেন নিয়ে যাবে, মনে পড়ছে না। পায়রার মন শান্ত হলেও খানিকটা অবাক হয়। ঈশিতা তো তাদের নিয়ে কোথায় যাবে? আবার কি আরশিলকে নিয়ে ডাক্তারের কাছে যাবে? থাক, যাওয়া যাক। আরশিলকে সুস্থ করার চেষ্টা তো করতেই হবে। নিজের ভাবনাগুলোকে দীর্ঘস্থায়ী করে না, মৃদুভাবে মাথা নাড়ে খানিক। কিছুক্ষণ পরে খাওয়া দাওয়া শেষ করে দুজনেই গাড়িতে করে রওনা হয়। ঈশিতা আসার কথা থাকলেও আসতে পারেনি, কেননা পায়রা আরশিলকে নিয়ে শপিং এর জন্য নাম করে বেরিয়েছে। আর ঈশিতার কলেজ মিস দেওয়া যাবে না, বিধায় তাদের দুজনকেই যেতে হচ্ছে। আরশিল জানালার বাইরে তাকিয়ে আছে নির্বিকার মুখে। মাঝে মাঝে নিজের সঙ্গে নিজেই কিছু একটা ফিসফিস করছে। পায়রা হকচাকালেও পাত্তা দেয় না, নত মস্তকে আরশিলকে প্রশ্ন করে, বর সাহেব, আপনি ঠিক আছেন তো? ঠিক আছি বউ। দেখো দেখো, ওই বাহিরের গাছগুলো কত সুন্দর।
আরশিলের কথা শুনে সেই দিকে দৃষ্টি নিক্ষেপ করে পায়রা। কিছুক্ষণ পরে গাড়ি এসে থামলো হসপিটালের সামনে। আরশিল আগে আগে নেমে পায়রার হাত মুঠোয় পুরে নেয়। পূর্বে ডাক্তারের সাথে কথা বলে রেখেছিল ঈশিতা, যা তরুণ কোনো প্রকার ঝামেলা ছাড়াই ডাক্তারের চেম্বারে সোজা ভিতরে ঢুকে পড়ে। আড়াল থেকে সম্পূর্ণ ব্যাপারটা নজরে রাখছিল একজোড়া চোখ। তাদের ভেতরে প্রবেশ করতেই দেখা মাত্র বেরিয়ে এসে কল লাগায় কোনো এক নম্বরে। কল রিসিভ হলেই সশব্দে বলে ওঠে, স্যার, আশ্রিলরা এইমাত্র ডাক্তারের কেবিনে ঢুকলো, তা আবার মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তারের কেবিনে। কলে থাকা তামজিদের দৃষ্টি কিছুটা ভাবুক হয়। মন্থর গতিতে সূক্ষ্ম একটা নিঃশ্বাস ফেলেই বলে ওঠে, বুঝলাম। তবে আরশিল কি সত্যিই অসুস্থ? সুস্থ হতে সুস্থ হলে তো মিসেস আরশিল সামান্য হলেও টের পাওয়ার কথা। স্যার, মিসেস পায়রা কিন্তু কিছুটা লুকিয়ে নিয়ে এসেছে ডাক্তারের কাছে, আর এটা ওনাদের বাসা থেকে অনেকটা দূরে। ভ্রুযুগল কুঁচকে যায় মুহূর্তে। সন্দেহাতীত নজর নিক্ষেপ করে সম্মুখে দৃষ্টি দিয়েই বলে উঠল, লুকিয়ে? কিন্তু কেন? অপর পাশ থেকেই ভেসে আসে, ওটা তো বলতে পারবো না স্যার, তবে ওনারা লুকিয়েই এসেছেন। ওকে, ওখানে কি কি হয় খবর দিও। রাখছে। কল কেটে ফোনটা রেখে চেয়ারে গা এড়িয়ে দেয় তামজিৎ। নিরাপত্তা কেটে যায় কিছু মুহূর্ত। হিসাব মেলানোর চেষ্টা করে নিজেই মনে, কালকে রাতেই তোফায়েল খুন হয়েছে, না পাওয়া গেছে কোনো চিহ্ন, না পেয়েছে সন্দেহ করার মতো কিছু। এর মধ্যে আবার আরশিলদের লুকিয়ে ডাক্তার দেখানোর বিষয়টাও তাকে গভীরভাবে ভাবাচ্ছে। কিছুক্ষণ ভেবে সমীকরণ মেলাতে ব্যর্থ হয়। কিছুটা গম্ভীর হয়ে নিজে নিজেই বলে উঠল, কেন যেন আপনাকে কিছুতেই বাদ দিতে পারছি না আরশিল। সবগুলোর সাথে তো কোনো না কোনো কানেকশন আছে। আপনাকে অসুস্থর কাতারে ফেলতে পারছি না, আবার না ফেলেও উপায় দেখছি না। হয় আপনি একদম নির্দোষ, না হয় পাক্কা খেলোয়াড়। আর যদি এমন হয় তাহলে খেলার শেষ দানটা না হয় আমিই দিব। আরশিল আর পায়রা কেবিনে প্রবেশ করা মাত্র চমকে ওঠে ডক্টর মুরতাসির। অত্যাধিক ভয়ে সে হানা দিল আখিদয়। আরশিল? মানে আরশিল তার পেশেন্ট? তাহলে আরশিলই? রোগীর বিষয়ে খোঁজ নেওয়া হয়নি, তবে রোগী যে আরশিল হবে তা বিন্দুমাত্র ধারণা ছিল না। তার কি চিকিৎসা করা উচিত? বিভ্রান্তিতে পড়ে যায় তিনি। তবু ভদ্রতা বজায় রেখেই বলে ওঠে, মিস্টার অ্যান্ড মিসেস আরশিল। কিছুটা নড়েচড়ে দাঁড়ালো পায়রা। হাসার চেষ্টা করেই বলে ওঠে, জি। বসুন। পায়রা যাওয়ার পূর্বেই আরশিল গিয়ে বসে চেয়ারে বসে পড়ে। কৌতূহলী দৃষ্টিতে পুরো কেবিনে চক্ষুদ্বয় বুলিয়ে দেয় ডাক্তারের দিকে, তাকে আনন্দিত স্বরেই বলে ওঠে, এই টাকওয়ালা ডাক্তার, এটা তোমার রুম? পায়রার মুখের ভাব পরিবর্তন হয়ে গেল নিমেষে। বিমূঢ়তায় নির্বাক হারাও। ডাক্তারও অবাক দৃষ্টিতে আরশিলকে পর্যবেক্ষণ করে কিছুটা ঢোক গেলে দ্রুত এগিয়ে গেল পায়রা। ডাক্তারকে সরি বলে আরশিলকে চুপ করতে ইশারা করে। আরশিল মুখে আঙুল দিয়ে চুপ হয়ে যায়। ডক্টর মুনতাসির কিছুটা হাসার চেষ্টা করে, পরক্ষণেই বলে উঠল, ওনার মেন্টাল কন্ডিশন তো এখনও ওভাবে জানি না, তবে আপাতত ওনার চিকিৎসা শুরু করব না। কিছুদিন ওনাকে পর্যবেক্ষণ করব, তারপর পুরোদমে চিকিৎসা শুরু করব। এই আপনি কি পাগলের ডাক্তার? মুনতাসির কি বলবে ভেবে না পেয়ে সামান্য হাসার চেষ্টা করেই বলে, হ্যাঁ, পাগলের ডাক্তার। পাগলের মার খেয়েছেন কখনো? আরশিলের গম্ভীর কণ্ঠ শুনে তিনি ভড়কে গেলেন কিছুটা। আশ্চর্যজনিত দৃষ্টি নিক্ষেপ করে আরশিলের পানে। এখন তাকে একদমই পাগল মনে হচ্ছে না। বহু কষ্টে কণ্ঠনালী গড়িয়ে বেরিয়ে আসে, আমাকে এখন যেতে হবে মিস অ্যান্ড মিস্টার। আশা করি আমার দিকটা একটু বুঝবেন। সমস্যা নাই ডক্টর, ইটস ওকে। পায়রা আর আরশিল ডাক্তারের চেম্বার থেকে যায়। এতেই যেন হাফ ছেড়ে বাঁচে। দ্রুত ফোন লাগায় কোনো এক ব্যক্তিকে। অপর পাশ থেকে তীক্ষ্ণ এক কণ্ঠ এসে শ্রবণ শক্তিতে বাড়ি খায়। তোমাকে না আমার সাথে যোগাযোগ করতে নিষেধ করেছি, আবার ফোন করো কেন? কোন সাহসে? মুনতাসির হাতের দ্বারা কপালের ঘামটুকু মুছে দেয়। কাঁপা কাঁপা কণ্ঠেই বলে ওঠে, ম্যাম, আরশিলের বউ এসেছিল আরশিলকে নিয়ে। এই প্রথম আমার রোগীকে ভুল চিকিৎসা দিতে হবে।
ওপাশে কিছুটা সময়ের নীরবতা। অপর পাশের মানুষটা তেতে উঠে খানিকটা রাগে হিসিয়ে বলে ওঠে। মেরে ফেলো আরশিলকে ফুল চিকিৎসা দিয়ে, বাকিটা আমি আমি সামলে নেব। মেরে ফেলবো? প্রচন্ড ভাবে চমকায় মুনতাসির। অপর পাশ থেকে কর্কট হাসি ভেসে আসে। বুক ধক ধক করতে শুরু করে মুনতাসিরের। এই মহিলাকে প্রচন্ড ভয় পায় সে। কি পরিমাণ ডেঞ্জারাস তার থেকে ভালো কেউ আর জানে না। উহুম, হয়তো জানে না। ফোনের অপর পাশ থেকে ভেসে আসে। অবাক হওয়ার নাটক করো না মুন্তাসির, আগেও একজনকে মেরেছো, ভুলে গেছো? আমি কিন্তু ভুলিনি। নিজের পরিবারের সদস্য কমাতে না চাইলে যেটা বললাম সেটা করো। দ্বিধাহীন শক্ত কণ্ঠ শুনে মুনতাসিরের রক্ত হিম হয়ে এলো। ফাঁকা ঢোক গেলে কিছু হতাশাগ্রস্ত শ্বাস ফেলে ভীতু কণ্ঠে বলে ওঠে। আপনি যা বলবেন তাই হবে ম্যাম। ঘড়ির কাঁটা 11টা ছুঁই ছুঁই। নদীর ধারে স্নিগ্ধ বাতাস ছুঁয়ে দিচ্ছে পায়রা আর শিলের দুজনকেই। কিছুক্ষণ পূর্বেই নদীর পাড়ে গাড়ি থামিয়ে ড্রাইভারকে কিছুক্ষণ ঘুরে আসার নির্দেশ দেয় আরশিল। পায়রার চরম অসহায়ত্ব ফুটে আছে। আরশিল যে সেই তখন থেকে তার উদরে মুখ গুজে শুয়ে আছে। কোনো নড়চড় নেই। নিঃশ্বাস আটকে বসে আছে দীর্ঘক্ষণ। পায়রা আরশিলের চুলে হাত বুলিয়ে নিচু স্বরেই ডেকে ওঠে। শুনছেন? উঠুন, বাসায় যাবেন না? নিশ্চুপ আরশিল। পায়রা পুনরায় আরশিলের কাঁধ খানিকটা ঝাঁকাতেই নড়ে ওঠে আরশিল। আকস্মিক আরো গভীরভাবে মুখ গুজে পায়রার উদরে ওষ্ঠ ছুঁয়ে ছোট ছোট চুমু খায় সেথায়। দমকার হাওয়ার নেই কিছু একটা পায়রার বক্ষস্থলে কাঁপিয়ে তোলে। লজ্জায় গুটিয়ে যায় কিছুটা। বহু কষ্টে কাঁপা স্বরে বলে ওঠে। বর, উঠুন, এটা পাবলিক প্লেস, কেউ দেখে ফেলবে। দৃষ্টি তুলে তাকায় আরশিল। উঠে বসে পায়রার দিকে ঝুঁকে যায়। পুরো মুখে একবার চক্ষুদয় বুলিয়ে ফিসফিস করে বলে ওঠে। তাহলে কি প্রাইভেট প্লেস, আই মিন বেডরুমে এসব করা উচিত জান? কথাটুকু কর্ণপাত হতেই পুরো শরীর সংকাটিয়ে ওঠে পায়রার সমস্ত দেহ। শরীর হিম হয়ে আসে লজ্জায়। হুট করে কোমর চেপে পায়রাকে কোলে বসিয়ে নেয়। টেনে নিয়ে সে একদম কাছে, অতি নিকটে। পায়রা হকচকিয়ে উঠল। আরশিলের বাহু বন্ধনে আবদ্ধ পায়রার নরম ছোট্ট দেহখানি। আকস্মিকতায় শিরশির করে উঠল সমস্ত শরীর। আরশিল মুখ এলিয়ে এনে ওষ্ঠদয় ছুঁয়ে দেয় পায়রার কানের পাতায়। শিউরে ওঠে পায়রা, খামচে ধরে আরশিলের ঘাড়। ওষ্ঠদয় কানে ঠেকিয়েই আরশিল ফিচেল কণ্ঠে বলে ওঠে। এইটুকুতে এইভাবে খামচে ধরছো প্রাণ? পুরোটুকুতে তো মাংসই খুবলে নিবে দেখা যায়। কর্ণকুহরে স্বর প্রবেশ করতেই পায়রার বক্ষ স্পন্দন যেন থমকে গেল। লজ্জায় শিউরে ওঠে, কাঁপতে থাকে সমস্ত অঙ্গ। সরে যেতে চাইলেই পুনরায় আরশিলের কথা শুনে থমকে যাওয়ার হৃদস্পন্দন দ্বিগুণ হয়ে যায়। কাঁপছো কেন? তোমাকে কিছু করেছি? কিছু করা ছাড়া কাঁপবে না। তোমার শরীরের কম্পন আমার চোখে পড়লেই কাঁপাকাঁপির সঠিক কারণ দিয়ে দিব বলে দিলাম। অন্ধকারাচ্ছন্ন কক্ষ, চারিদিকে নিস্তব্ধতা। না আছে কোনো নিশাচরের ডাক, আর না আছে কোনো মানুষের শব্দ। সারা ঘরময় ছড়িয়ে আছে নিস্তব্ধ অনুভূতি। হুট করে নড়েচড়ে উঠে দাঁড়ায় এক রমণী। একটা ছুরি তুলে হাতে নিয়ে নেয় সাহসা। টেবিলের ওপরে থাকা আরশিলের ছবিতে ছুরি দ্বারা দাগ টেনে হিসিয়ে বলে ওঠে। খুব ভালো গেম খেলছিস আশির, এবার আমি শিওর এত খুনের পেছনে তুই আছিস। হুট করে চক্ষুদয় জ্বলে ওঠে তার। সমস্ত শক্তি দিয়ে আরশিলের ছবিটায় ছুরিটা গেঁথে দেয়। দাঁতে দাঁত চেপে বলে ওঠে। তোকে আর বাঁচতে মনে আসছিল, এতদিন অনেক কিছু করেছিস, কিন্তু আর না। এবার কোটির আসল চাল আমি দেব, দেখা যাক কিভাবে বাঁচিস তুই। কথাটুকু বলেই অট্ট হাসিতে ফেটে পড়ে রমণীটি। আকস্মিক কিছু মাথায় আসতেই হাসি থেমে যায়। খাটের ওপর পড়ে থাকা মোবাইল তুলে কল লাগায় বিদেশের কোনো এক নম্বরে। কলটা কেটে যায়। মুহূর্তের দৃষ্টি তীক্ষ্ণ হয়। কল কাটার সময় স্থায়িত্ব হয় না। কিছু সেকেন্ডের ব্যবধানে মোবাইল ফোন বেজে ওঠে। নিমেষেই ওষ্ঠকোণ বাঁকিয়ে যায়। বলে উঠল। আছেন? আপনার থেকে আগে যে ভ্যাকসিনটা নিয়েছিলাম, আমার ওটা আবার চাই।
ওপাশ থেকে কি বলে শোনা যায় না। রমণীটি পুনরায় গমগমে কণ্ঠেই বলে ওঠে। আপনার তো জেনে লাভ নেই। আপনার যতটা প্রয়োজন আপনি পাবেন। আপনার টাকা পেলেই তো হলো নাকি? সম্পূর্ণ কথা শেষ করে পুনরায় অট্টহাসিতে পড়ে কক্ষে থাকা মানবীটি। কত কিছু করেছে আশিলকে পাগল বানানোর জন্য। পাগল হয়েও ছিল তো, কিন্তু বর্তমানে আশিল সুস্থ হয়ে যাচ্ছে, যা একদমই হতে দেওয়া যাবে না। আবার আগে সেই খেলা খেলতে হবে, যার কারণে পুনরায় আশিল ধীরে ধীরে সব ভুলতে শুরু করবে। এইটুকু ভেবেই পৈশাসিক আনন্দ দোল দিয়ে ওঠে মনে। আরশিলকে ছোট থেকেই বারবার ভেঙে দিয়েছে সে, এবারও তার ব্যতিক্রম হবে না। মহিলাটি বাঁকা হেসে নিজ মনেই বলে ওঠে। তোর সুখ আমার সহ্য হয় না আসিল। ঠিক 10 বছর আগে যেমন তোকে একটু একটু করে মানসিকভাবে অসুস্থ করে দিয়েছিলাম, ঠিক একই কাজ এবারও হবে। আর সেটা করতে যদি তোর বউ বাধা হয়ে সামনে আসে, তাহলে তোর বউকে সারা রাত আমার হাতে কাঁপবে না, তা তোর বউকেও সরাতে আমার হাত কাঁপবে না। শীতল আবহাওয়া, গভীর ঘুমে তলিয়ে ঈশিতা। এমন বর্ষণমুখ আবহাওয়ায় কে না ঘুমিয়ে শান্তি পায়। তার শান্তির ঘুমে ব্যাঘাত করলে পাশে থাকা ফোনটা কর্কশ শব্দে বেজে ওঠে। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে যায় তার। নেত্র পল্লব বন্ধ করে ফোন রিসিভ করে কানে নেয়। ঘুম ঘুম কণ্ঠেই বলে ওঠে। কে বলছেন ভাই? আমার শান্তির ঘুম কি আপনার সহ্য হচ্ছে না? ওপাশ থেকে কোনো সাড়া শব্দ হয় না, কেবল ভেসে আসে কারো নিঃশ্বাসের শব্দ। বিরক্ত হয় ঈশিতা, পুনরায় বলে ওঠে। কথা না বললে ফোন দিয়েছেন কেন? যত্ত সব। এইটুকু বলে কেটে দেবে এমন সময় হুট করে ভেসে আসে। কালকের কলেজের পর স্টারলাইট ক্যাফের সামনে থেকো, কথা আছে। তামজিদের কণ্ঠস্বর চিনতে একটু দেরি হয় না ঈশিতার। ভীষণভাবে চমকায় সে, তবে আশাহত ভেবে ঘুম নষ্ট করে না। বিরক্তির নিঃশ্বাস ত্যাগ করে পুনরায় ডুবে যায় গভীর নিদ্রায়। রাতের অন্ধকারকে পাত্তা না দিয়ে ছাদে পা রাখে পায়রা। বাহিরে বইছে জলরাশির প্রবাহ। শীতল বাতাসে আনন্দে মনও দুলে উঠছে পায়রার। সন্ধ্যা দেখেই ধরণীতে আষাঢ়ের জল স্পষ্ট করছে ভূমিকে। উষ্ণতায় তৃষ্ণতা ভূমি জলকণা শুষে নিতে ব্যস্ত। বর্ষণের শীতলতার খেলা চলছে প্রকৃতি জুড়ে। কিঞ্চিত কিঞ্চিত আনন্দরা বইছে পায়রার বক্ষ জুড়েও। আর শিল বাড়ি নেই, কি কারণে যেন বেরিয়েছে। ঘন্টাখানেক পূর্বে বেরিয়ে তার টিকিটেরও খোঁজ পায়নি পায়রা। কক্ষে মন টিকাতে না পেরে অবশেষে ছাদেই চলে এসেছে বৃষ্টি বিলাস করতে। ছোট ছোট কদমে এগিয়ে ছাদের মধ্যখানে হাত দুটো প্রসারিত করে নিজেকে মেলে ধরে প্রকৃতির কাছে। ছোট থেকেই বৃষ্টি পছন্দের তালিকায় অন্যতম অংশ। বৃষ্টি দেখলেই মন আনন্দে নেচে উঠত পায়রার। আজও তার ব্যতিক্রম নয়। বৃষ্টির প্রত্যেকটি বিন্দু স্পর্শ করছে শরীরের ভাঁজে ভাঁজে, প্রত্যেকটা অঙ্গে। সে এবারেই এসেছে, কেটে গেছে প্রায় 4 মাস। কখনো মনেই হয়নি এটা তার শ্বশুর বাড়ি। এই যে এই ছাদটাও যেন তার নিজেরই। হুট করে ভাবনায় স্থান পায় সব থেকে আপন মানুষটা, আরশিলের কাছে আসা। ঠোঁটকাটা যেসব বাক্য সবকিছুই সহসা শিউরে ওঠে সে। লজ্জায় সে হানা দেয় বক্ষ মাঝে। ছোট থেকেই অবহেলা পেতে পেতে বড় হয়েছে পায়রা। এই পরিবারের মানুষগুলোর ভালোবাসা, আরশিলের মতো জীবন সঙ্গী সবটা যেন তার কাছে স্বপ্নের মতো। এই স্বপ্ন ভেঙে যাবে না তো কে জানে। তবে এইটুকু সে জানে, সে আরশিলকে কোনোভাবেই হারাতে চায় না। আকস্মিক পশ্চাৎ দিক থেকে কোমরে হাত পড়তেই ভাবনা চূর্ণ হয়ে পড়ে পায়রা। ভয়ে কিঞ্চিত পিছিয়ে যেতে চাইলেই কর্ণদয়ে হুড়মুড় করে প্রবেশ করে মোহনীয় কণ্ঠস্বর। এভাবে নিজেকে মেলে ধরে কিসের ইঙ্গিত দিচ্ছ জান? কথাটুকু বলেই পেছন থেকে উদরে হাত পেঁচিয়ে ধরে আরশিল। অবিন্যস্ত দৃষ্টি নিক্ষেপ করে পায়রার পানে। সহসায় কেঁপে উঠল পায়রার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ। ঘাড়ে ঠান্ডা ওষ্ঠের ছোঁয়া পেতে হৃদয়স্থলে ঝড় বইতে শুরু করে। বহু কষ্টে কণ্ঠনালী গলিয়ে বেরিয়ে আসে। কখন ফিরলেন? আর আপনি ভিজছেন কেন? চলুন না আমরা রুমে যাই। রুমে যাওয়ার এত তাড়া? রুমে গেলে কিন্তু উল্টাপাল্টা কিছু হওয়ার চান্স আছে।
শত শত অনুভূতিতে থমকে যায় পায়রার হৃদয় স্পন্দন। চোখের দৃষ্টি নিম্নে নামিয়ে জোরালো নিঃশ্বাস ছাড়ে। বক্ষ স্পন্দন অস্বাভাবিকভাবে বেড়ে চলেছে। আরশিল পায়রাকে ঘুরিয়ে ছাদের রেলিং এর সাথে চেপে ধরে। আরশিলের নেশাক্ত দৃষ্টি নিবদ্ধ হয় পায়রাতে। পায়রার ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়া বৃষ্টির কণাগুলো গভীরভাবেই টানছে। দৃষ্টি সেথায় রেখে হাত এগিয়ে নিয়ে যায় শাড়ি ভেদ করে উন্মুক্ত উদরে। আঁকড়ে ধরে পায়রার বাঁকানো কোমর। পায়রার নেত্রের ভেজা পাপড়ির দিকে নজর দিয়ে নিজ ওষ্ঠ দ্বারা পায়রার ওষ্ঠ আঁকড়ে ধরে। পায়রা চমকে গিয়ে খামচে ধরে আরশিলের হাত। ঘাড়ের নিচে হাত গলিয়ে আরশিল পায়রাকে নিজের সাথে মিশিয়ে নেয়। পায়রা অনুভব করতে থাকে গাঢ় সেই অনুভূতি। নিজ পা উঠিয়ে আরশিলের ঘাড় পেঁচিয়ে ধরে। এতে যেন আরো উন্মাদ হয় আরশিল। আরো গভীরভাবেই মগ্ন হয় পায়রাতে। দীর্ঘ সময়ে ঠোঁটের আলিঙ্গন শেষে গলায় মুখ গুজে ছোট ছোট উষ্ণ পরশ আঁকতে থাকে। লজ্জায় নাজেহাল অবস্থা পায়রার। কাঁপতে থাকা দেহটা চাপটে ধরে আরশিলকে। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা চালায় আরশিল। ব্যর্থ হয়ে বলে ওঠে, আই ক্যান্ট কন্ট্রোল মাই সেলফ চান। আমার তোমাকে চাই, এক্ষুনি চাই, তাও আবার খুব গভীরভাবে। কথাটুকু বলেই পায়রা কোলে তুলে নেয় আরশিল। নিস্তব্ধ হয়ে পড়ে পায়রা। আরশিলের গলা আঁকড়ে ধরে বক্ষ মাঝে মুখ গুজে পড়ে রয়। হৃৎপিণ্ডের ওঠানামা তীব্র থেকে তীব্রতর। ঘরে সে পায়রাকে নামিয়ে দিতেই কয়েক কদম পিছিয়ে যায় সে। আরশিলও ধীরে ধীরে এগিয়ে আসে পায়রার একদম কাছে, অতি নিকটে। দুজোড়া চক্ষুদ্বয় একে অপরের সাথে মিলিত হতেই প্রচন্ড ভাবে কেঁপে ওঠে পায়রা। আরশিলকে বড্ড উন্মাদ লাগছে। আরশিল পায়রার চোখে দৃষ্টি স্থির রেখেই বলে ওঠে, আমাকে পুরোই জ্বালিয়ে দিচ্ছ প্রাণ। কিভাবে নিজেকে সামলাবো আমি? আজ আমি নিজেকে সামলাতে চাই না, বিশ্বাস করো, একদমই না। আকস্মিক হ্যাচকা টানে পায়রার নরম দেহটাকে বিছানায় ফেলে দেয় আরশিল। নিমেষেই ভরকে যায় পায়রা। অনুভব হয় গলার ছোট ছোট ওষ্ঠদ্বয়ের কারো ছোঁয়া। প্রচন্ড ভাবে কেঁপে ওঠে সে। হাতে বাধা দিতে চাইলেই দুহাত আঁকড়ে ধরে আরশিল। শাড়ি ভেদ করে এক হাত চলে যায় উদরে। চক্ষুদ্বয় ছলছল করে ওঠে পায়রার। নিমিলিত নেত্র পল্লব বেয়ে গড়িয়ে পড়ে এক ফোঁটা অশ্রুকণা। আরশিল শাড়ির আঁচল কিঞ্চিত সরাতেই হুট করে ফুপিয়ে উঠে বলল, আপনি তো লাবণী আপুকে ভালোবাসেন বড় সাহেব, আমাকে তো ভালোই বাসেন না, তাহলে আমাকে কেন কাছে টানছেন? নিস্তব্ধতায় মরে যায় পুরো কক্ষ। আরশিলের হাতও থেমে যায় সহসা। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে কিছুটা শান্ত করে সরে এসে পায়রার নিকট হতে চক্ষুদ্বয় বুঝে রাগ সংবরণ করার চেষ্টা চালায়। হুট করে পায়রার বাহু চেপে ধরে দাঁতের দাঁত চেপে তাচ্ছিল্য করেই বলে ওঠে, শরীরের জ্বালা মেটাতে কাছে টানছি, খুশি? আমি তো পশু, তাই না, যে ভালোবাসা ছাড়াই নারী দেহে মগ্ন হয়ে যাব? তখনও পায়রা ফুপিয়ে যাচ্ছে। আরশিল পায়রার বাহু ছেড়ে উঠে দাঁড়ায়। নিজের চুল কিঞ্চিত আঁকড়ে ধরেই বলে ওঠে, শালার জিন্দেগি, শালা আরশিল, তোকে কোন পাগলে কামড়াইছিল? তুই এইসব বাচ্চা পোলাপানকে ভালোবাসতে যাস? নে, এবার ঠেলা সামলা। হুট করে মাথায় তীব্র ক্ষোভে ফেটে পড়ে হাতের সামনে ফুলদানিটা মাটিতে আছড়ে ফেলে। হনহন করে এগিয়ে যায় দরজার পানে। যাওয়ার পূর্বে হিসিয়ে বলে ওঠে, তিনটা বছর ধরে ভালোবেসে আসছি, তাও শুনতে হলো ভালোবাসি না। এর শোধ তোমাকে দিতেই হবে প্রাণ। ভোরের স্নিগ্ধ পরিবেশ, পাখিদের কলকাকলিতে চারপাশ মুখরিত। রাতের প্রচন্ড বর্ষণের তোড়ে সকালটা শীতলতায় মোড়া। শীত শীত অনুভব হওয়ায় কিছুটা গুটিয়ে যায় পায়রা। চোখ মুখ ঢেকে আরামসে ঘুমের প্রস্তুতি নিতেই হুট করে মাথায় এসে রাতে ঘটে যাওয়া ঘটনাগুলো। বক্ষ চক্ষুদ্বয়ের কার্নিশ বেয়ে নামলো জল। পুরো রাতটা কেঁদে কুটে কাটিয়েছে সে। আশিল আর ফিরে আসেনি, আর না দিয়েছে তার প্রশ্নের উত্তর। মন কচুরি অভিমানীরা এসে ভিড় জমিয়েছে। মাথা ব্যথায় ফেটে যাচ্ছে পুরো। নড়ে চড়ে উঠতে গেলেই বক্ষস্থল কেঁপে ওঠে। নেত্রপলক মেলে ধরতে নজরে আসে ঘুমন্ত আশিলকে।
তাকে জড়িয়ে ধরেই গভীর ঘুমে তলিয়ে মানুষটা। খুশিরা সে ভিড় করে পায়রার মন পিঞ্জিরায়, আনন্দিত হয়ে জাপটে ধরে আরশিলকে। ঘুমের মাঝেই ভ্রু যুগল কুঁচকে যায় আরশিলের। চক্ষুদার মেলে পায়রাকে দেখে নিজের থেকে সরিয়ে দেয়। উঠে দাঁড়িয়ে গম্ভীর কণ্ঠেই বলে ওঠে, এত খুশি হওয়ার কিছু হয়নি, ঘুমের মাঝে ভুলে জড়িয়েছিলাম। পায়ের চোখ দুটো অশ্রুতে টলমলে অবস্থা। আরশিলের তেজি গম্ভীর কণ্ঠস্বর বড্ড পোড়াচ্ছে। কি এক নিদারুণ যন্ত্রণা! পায়রা কি বলবে ভেবে পায় না। বহু কষ্টে কণ্ঠ গলিয়েই বলে ওঠে, আমার দ্বারা ভুল হয়ে গেছে বর সাহেব, আমি আর কখনো আপনাকে সরিয়ে দেব না। আরশিলের ঠোঁটের কানিশ জুড়ে তার ছেলের হাসি ফুটে ওঠে। তাচ্ছিল্য করেই বলে ওঠে, কাছে গেলে তো দূরে যাওয়ার প্রশ্ন আসবে। তোমার খুব কাছে থেকেই আমাকে কাছে না পাওয়ার কষ্টে পোড়াবো তোমাকেই জান। কথাটুকু বলেই হনহনিয়ে ওয়াশরুমে চলে যায় আরশিল। তখনও আরশিলের যাওয়ার পানে তাকিয়ে থাকে পায়রা, আর ভাবতে থাকে কি করে আরশিলের অভিমান ভাঙানো যায়। আম্মু, আমার লেট হচ্ছে তো। তোমার কাজ কি এখনো শেষ হয় নাই? চিল্লিয়ে বাড়ির মাথায় তুলতে ব্যস্ত ঈশিতা। কিছুক্ষণ পরেই তার কলেজ আছে, অথচ এখনো নাস্তাটাই করতে পারলো না। কাল রাতে আয়নায় লেগে বেশ খানিকটা হাত কেটে গেছে, যার কারণে হাত দিয়ে খেতেও পারছে না। রাজিয়া মির্জাকে কখন থেকে বলছে খাইয়ে দিতে, কিন্তু তার কাজই শেষ হওয়ার নাম নেই। পুনরায় তাকে ডেকে উঠতেই রান্নাঘর থেকে ভেসে আসে, আর একটু অপেক্ষা করো মা, হাতের কাজটা শেষ করেই আসছি। চরম বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে ঈশিতা। এমন সময় আরশিল নেমে আসে দোতলা থেকে। পুরো ব্যাপারটাই তার দৃষ্টিতে আটকা পড়ে। গটগট পায়ে এগিয়ে গিয়ে খাবারের প্লেট হাতে তুলে নেয়। চোখের ইশারায় সোফায় গিয়ে বসতে বলে, নিজেও গিয়ে বসে। ঈশিতা খুশিতে আত্মহারা হয়ে পড়ে। চোখ দুটো চকচক করে উঠলো যেন। কিছুটা লাফাতে লাফাতে এগিয়ে যায় ভাইয়ের পিছু পিছু। ধরাম করে বসে পড়ে সোফায়। আরশিল ঈশিতার মুখে খাবার তুলে দিতে দিতেই বলে উঠল, ভাবছি আমাদের বাসার বাদরটাকে চিড়িয়াখানায় দিয়ে আসবো। কখন আবার আমাদের মাঝে থেকে খামচি টামচি দিয়ে বসবে। ইনডিরেক্টলি বাদর বলছো তো? বাদরের ভাই বাদরই হয়। হুম। সামান্য ঠোঁট প্রসারিত করে আরশিল কোনো কথা না বলে ঈশিতাকে খাওয়াতে থাকে। রাজিয়া মির্জা রান্নাঘর থেকে বেরিয়ে আসতেই আরশিলের চোখে মুখের অভিব্যক্তি এক নিমেষেই বদলে গেল। কিছু মুহূর্ত আগেও যে ছেলেটা ঈশিতাকে গম্ভীর মুখে খাওয়াচ্ছিল, সে যেন হঠাৎ করেই চলে গেল অন্য রূপে। মুখে চওড়া হাসি, চোখে দুষ্টুমির ঝিলিক, একেবারেই ছোট্ট বাচ্চা। ঈশিতা দেখে অবাক নয়নে তাকালেও খুব একটা পাত্তা দিল না, কেননা আরশিলের হাবভাব সম্পর্কে সবাই অবগত। আরশিল রাজিয়া মির্জার উদ্দেশ্যেই বলে ওঠে, আম্মু তুমি এতক্ষণে এলে, আমি কিন্তু ঈশিতাকে ঠিকঠাক খাইয়ে দিয়েছি। বলে এই প্লেটটা এক পাশে সরিয়ে রাজিয়া মির্জার কাছে গিয়ে ছোট বাচ্চার মতো গা ঘেঁষে দাঁড়ায়। রাজিয়া মির্জা হেসে ফেলে আরশিলের কাণ্ডে, বলে উঠল, বাবা, আমার ছেলে দেখে বড় হয়ে গেছে, বোনকেও খাইয়ে দেয়। আরশিলের দৃষ্টি কিছুটা অভিমানী হয়। কপাল কুঁচকে ঠোঁট ফুলিয়ে বলে উঠল, আমি তো বড়ই, তোমরাই বরং আমাকে ছোট করে রাখো আম্মু। রাজিয়া হাসতে হাসতে ছেলের মাথায় হাত বুলিয়ে দেয়। রিনরিনে স্বরে বলে ওঠে, বড় হয়ে গেছিস, অথচ আচরণে এখনো 5 বছরের বাচ্চা। এই বয়সেও মামা করবি? আরশিল নিষ্পলক দৃষ্টি নিক্ষেপ করে রাজিয়া মির্জার পানে। কতকাল মায়ের হাসিটা দেখা হয় না। মায়ের মুখশ্রীতে একবার চক্ষুদায় বোলাতেই চক্ষু কার্নিশ জ্বলতে শুরু করে। নেত্রপল্লব আড়াল করে কোমল কণ্ঠেই বলে ওঠে, তোমাকে না ডাকলে কাকে ডাকবো বলো? সবার কি আর মা ডাকার ভাগ্য থাকে? আমার তো তাও হয়েছে, সবার আমার মতো কপাল হয় না আম্মু। রাজিয়া মির্জার মুখখানা মলিন আকার ধারণ করে। কণ্ঠ নালীও কাঁপছে কিছুটা। নেত্রপল্লব ছলছল করে উঠতে চাইলেও বহু কষ্টে আটকে নেয়। স্মিত হেসে আরশিলের কপালে চুমু খেয়ে বলে উঠল, তুই আমার মানিক বাবা, যত ইচ্ছা আম্মু ডাকিস, আম্মু তোকে অনেক ভালোবাসে। আরশিল ঠোঁটের সামান্য হাসি ফুটে ওঠে।
অপরদিকে ঈশিতা বোকার মতো তাকিয়ে থাকে। তাদের কথা আর কোনোটাই তার মাথায় ঢুকছে না। এমন ভাবে কেন কথা বলছে, অদ্ভুত। রৌদ্রময় দুপুর, রোদের মধ্যেই আবার আকাশ মেঘে পরিপূর্ণ। দিনের বেলা রোদের ছড়াছড়ি থাকলেও সন্ধে হতেই যেন শুরু হয়ে যায় বর্ষণের খেলা। মাথার হিজাবটা খানিক টেনে রাস্তা পার হয়ে এপারে এসে থামে ঈশিতা। টিস্যু দ্বারা কপাল মুছে বোতল থেকে পানি পান করে নেয়। ব্যবসা গরমে অস্থির অবস্থা। ক্লান্তি চক্ষুদয় মেলে এদিক সেদিক নিক্ষেপ করলো কোনো এক মানুষকে খোঁজার আশায়। হুট করেই দূরে নজর আটকায় এক বয়স্ক কাপল যুগলের পানে। বৃদ্ধ লোকটি তার স্ত্রী রাস্তার পাশে বসেই খাইয়ে দিচ্ছে। মুগ্ধ নয়নে দীর্ঘক্ষণ তাকিয়ে রইল ঈশিতা। ঘোর কাটলো এক পুরুষালী কণ্ঠস্বরে। এভাবে তাকিয়ে থাকলে ওনাদের পেট খারাপ হবে। চমকে উঠল ঈশিতা। পেছন ফিরে তামজিৎকে দেখেই তৎক্ষণাৎ প্রত্যুত্তর করলো না, আর চোখে একবার চক্ষুদয় বুলিয়ে ঢোকিলে আপন মনে। সুদর্শনী পুরুষটিকে দেখে মনের সুপ্ত করে কেমন যেন অনুভূতি হচ্ছে। না না, আর তাকানো যাবে না, মনে মনেই বলল। ওটা তোর জন্য মরণ ফাঁদরে ঈশিতা, নজর দিস না, ফাঁদে পড়লি মারা খাবি। ঈশিতার চিন্তা ভাবনাকে জলাঞ্জলি দিল তামজিৎ। ঈশিতার ব্যাগ ধরে টেনে বলে উঠল। পিছনে পিছনে শোধানি লঙ্কা। নেত্রপল্লব বৃহৎ আকার ধারণ করে ঈশিতার। কিঞ্চিৎ দূরত্ব তৈরি হলো দুই ঠোঁটের ফাঁকে। পুনরায় তামজিৎ ইশারা করতে ভ্রুযুগল কুঁচকে পেছন পেছন এগিয়ে যায় ঈশিতা। প্রায় অনেকখানি হাঁটতে হাঁটতে হুট করেই থেমে যায় তামজিৎ। থেমে যায় ঈশিতারও পদচরণও। তামজিদের আখিদায় সে নিবদ্ধ হয় ঈশিতার পানে। মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে রয়। এতেই যেন অন্তঃস্থল কেঁপে উঠল ঈশিতার। কিশোরী মন দৃষ্টির মানে বুঝতে বিন্দু পরিমাণ সময় নেয় না। পারল না তামজিদের চোখে চোখ রাখতে। দৃষ্টি স্থির রেখেই তামজিদ গভীর কণ্ঠে বলে উঠল। দেখো, এত হেয়ালি করার সময় বা ইচ্ছা কোনোটাই আমার নেই। তোমাকে আমি চিনি প্রায় কয়েক মাস আগে থেকে। প্রথমবার দেখার পর থেকেই বুকে কেমন চিনচিন ব্যথা অনুভব হচ্ছে। এখন এই ব্যথা দূর করতে আবার তোমাকেই লাগবে। এখন তুমি যদি নিজের ইচ্ছায় রাজি হয়ে যাও তো ভালো, আর না হলে আমার অন্য ব্যবস্থা আছে। প্রথম কথাগুলোই অবাক হলেও শেষের কথাটুকুতে কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল ঈশিতার। এই লোকটাকে মনের কথা বলছে নাকি হুমকি দিচ্ছে? তীক্ষ্ণ চাহনি নিক্ষেপ করলো সামনে থাকা মানুষটার পানে। হৃদয় কুচকে গমগমে কণ্ঠেই বলে উঠল। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? সুন্দর করে বললেও যাও ভেবে দেখতাম, কিন্তু এখন ভাবাভাবির প্রশ্নই আসে না। এই, তুমি আমার সাথে ভাব নিচ্ছ? এটা ভাব? বিস্মিত ঈশিতা তামজিৎ ডোন্ট কেয়ার ভাব নিয়েই বলে উঠল। অবশ্যই ভাব। আমার সাথে এইসব ভাব নেওয়া চলবে না। তাজ্জব বনে গেল তামজিদের কথায়। বোকার মতো খানিকক্ষণ তাকিয়ে রইল। পরক্ষণেই ভেঙচি দিয়ে পিছু ঘুরে সামনে এগোতে শুরু করলো। বলে উঠল। ভাবের তো কিছুই দেখেননি। আমাকে পেতে হলে এমন কত ভাব দেখা বাকি আপনার? নিকশ গেল আকাশে চাঁদের বিচরণ। জ্যোৎস্না ছাড়ানো চাঁদের রূপে বারবার চোখ আটকে যাচ্ছে পায়রার। বারান্দায় বসে পায়রার নিমেষেই মুগ্ধ দৃষ্টি নিক্ষেপে আকাশ পানে। মুগ্ধ দৃষ্টি সময়ের সাথে সাথে মলিনতায় রূপ নেয়। মানুষটা সকালের পরে এখনো ফেরেনি। এতটাই অভিমান জমেছে তার ব্যবহারে, হয়তো। না হলে এমন করার মানুষ তো আরশিল নাই। তবে ইদানিং আরশিলের ব্যবহার তাকে বড্ড ভাবায়। মানুষটাকে দেখে বোঝার উপায় নেই সে অসুস্থ। অসুস্থ মানুষ এত স্বাভাবিক ব্যবহার করে কি জানি, সে তো দেখেনি। ভাবনাগুলো মাঝেই পেরিয়ে যায় বেশ খানিকটা সময়। একসময় ঘুমের কোলে ঢলে পড়ে অপেক্ষারত পায়রা। প্রায় ঘন্টা খানেক পর কক্ষে প্রবেশ করে আরশিল। পায়রাকে কোথাও না দেখে এগিয়ে যায় বারান্দার দিকে। এগিয়ে গিয়ে নরম হাতে কোলে তুলে নিল ছোট্ট দেহটাকে। পায়রার চোখের কোণে অশ্রুকণা শুকিয়ে আছে। নিজের মনেই বিষাদ অনুভব করে আরশিল। কপালে ওষ্ঠ ছুঁয়ে ম্লান স্বরেই বলে ওঠে। কথার আঘাত বোঝো প্রাণ। হয়তো তখনকার বলার তোমার কথাটা খুবই সামান্য ছিল, তবে আমাকে খুব করে আঘাত করেছে।
যা আমি চেষ্টা করেও ভুলতে পারছি না। প্রাণ নিঃশ্বাস ফেললো। পায়রার এলোমেলো চুলগুলো হাতের সাহায্যে গুছিয়ে দিল। পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করলো পায়রার পানে। স্মৃতিতে ভাসতে শুরু করে পায়রাকে ভালোবাসতে শুরু করার দিনগুলো। ঘুমন্ত পায়রাকে বক্ষ মাঝে আবদ্ধ করে নিজেও চোখ বুজে কয়েক মুহূর্ত কেটে যেতেই নিষ্প্রাণ কণ্ঠে নিজ মনেই বলে ওঠে, লাবণী আমার প্রথম ভালোবাসা হলেও তুমি আমার শেষ ভালোবাসা পায়রা। হয়তো লাবণীর জায়গাটা তোমাকে কখনোই দেওয়া সম্ভব না, তবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমি তোমাকে আগলে রাখবো। একটা শকুনের নজরও তোমার উপর পড়তে দিব না। তবে আমাকে কখনো ভুল বুঝিও না প্রাণ, তাহলে যে আমি বেঁচে থেকেও মরে যাব। সুদূরে আমানিশার ভিড়। রাত প্রায় 3টের কাছাকাছি। মির্জাবাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করে একদল লোক। প্রত্যেকের হাতে ধারালো অস্ত্র। একে একে সকলে প্রবেশ করে বাড়ির ভেতর। অদ্ভুত শব্দে হুট করে ঘুম ছুটে যায় আরশিলের। কর্ণদয় খাড়া করে বোঝার চেষ্টা করে। নিমেষেই চক্ষুদয় রক্তিম হতে শুরু করে। হাত মুষ্টিবদ্ধ করে শোয়া থেকে উঠে বসে। ড্রয়ার খুলে স্প্রে বের করে পায়রার নাকের সামনে স্প্রে করতেই গভীর ঘুমে তলিয়ে যায় পায়রা। আশিল পায়রার নেত্র পল্লবে চুমু এঁকে শীতল কণ্ঠে বলে ওঠে, ঘুমাও প্রাণ, তোমার অনেক কিছু দেখা বা জানা নিষেধ। ঘুম ভাঙার আগেই ফিরে আসবো পাখি। বিকেলের সূর্যটা যেন আজ একটু বেশি উজ্জ্বল। মাঝে কেটে গেছে বেশ কিছুদিন। কলেজ ছুটির পর সবাই দল বেঁধে বাইরে যাচ্ছে। কেউ আইসক্রিম হাতে, কেউ ছবি তুলছে। অথচ এইসব কোলাহলের মাঝেই একা দাঁড়িয়ে আছে ঈশিতা। হাতে থাকা ব্যাগটা বুকের সাথে চেপে ধরে দাঁড়িয়ে চারপাশে চক্ষুদয় বুলিয়ে নিচ্ছে। মানুষের ভিড়ের মাঝে খুঁজে চলেছে একটা মুখ, কিন্তু সেই মুখ আজ কোথাও নেই। অদ্ভুত, মানুষটা প্রতিদিন তার জন্য এখানে দাঁড়িয়ে থাকে, অথচ আজ উধাও হয়ে গেল। নিজের সাথেই বিড়বিড় করে ঈশিতা। ঠোঁট ফুলিয়ে হিজাবের কোণটা টেনে গম্ভীর মুখে হাঁটতে শুরু করলো। তৎক্ষণাৎ কেউ পেছন থেকেই বলে উঠল, এইভাবে মুখ গোমড়া করলে বয়স আগে বেড়ে যাবে, জানো তো? ঈশিতা চমকে ঘুরে তাকায়। মুখোমুখি দাঁড়িয়ে তামজিৎ। গায়ে কালো শার্ট, ঠোঁটের কোণে দুষ্টু হাসি। এক ঝলক আখিদয় দ্বারা গভীর দৃষ্টি নিক্ষেপ করতে ঈশিতার বুকের ভেতর যেন ধক করে উঠল। তবুও নিজেকে স্বাভাবিক রেখেই গম্ভীর স্বরেই বলে উঠল, ছেলেরা এমনই, মেয়েরা যেই ছেলেদের প্রেমে হাবুডুবু খেতে শুরু করে ঠিক তখনই তারা গুরুত্ব দেওয়া কমিয়ে দেয়। এবার বলুন, লেট করে আসার অপরাধে আপনাকে কি শাস্তি দেওয়া যায়? তামজিৎ হেসে উঠল খানিকটা। ধীর কদমে এগিয়ে গিয়ে মুখোমুখি হলো ঈশিতার। এতেই যেন শ্বাসরোধ হওয়ার জোগাড়। তার কিছুটা ঢোক গেলে নাই ঈশিতা। বেড়ে যাওয়া হৃদস্পন্দন নিয়েও দৃষ্টি নিক্ষেপ করে তামজিদের পানে। তামজিৎ ঈশিতার চোখের দিকে গভীরভাবে দৃষ্টি দিয়ে এই মোহনীয় স্বরেই বলে উঠল, তুমি তো এখনো আমার অভিযোগ গ্রহণ করনি, তবুও শাস্তি দিতে চলে এলে। আমি আপনার অভিযোগ শুনবো কেন শুনি? কারণ তুমি অভিযুক্ত। কিসের? ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করে ঈশিতা। তামজিৎ মনে মনে সামান্য হেসে ওঠে। কিছুটা ঈশিতার দিকে ঝুঁকে গিয়েই বলে, আমার ঘুম নষ্টের। ঈশিতা হা হয়ে তাকিয়ে রইল কিছুক্ষণ। পরক্ষণে চক্ষুদয় রাঙিয়ে তাকায় তামজিদের পানে, যেন এক্ষুনি তাকে ঝলসে দিবে। কিছুটা রাগী হওয়ার ভান করেই বলে উঠল, আপনার মাথা ঠিক আছে? আমার ঘুম নষ্টের না, তুমি আসার পর থেকেই মাথাটা উল্টাপাল্টা হয়ে গেছে। তামজিদের দৃষ্টিতে এক অদ্ভুত মিশ্রণ। তবুও ঈশিতা বিরক্ত ভান করেই ব্যাগটা কাঁধে তুলে হাঁটতে শুরু করলো। তামজিদও পিছু নিয়ে ধীরে ধীরে পাশে এসেই বলল, একটা কথা বলবো? বলুন, কিন্তু বাজে হলে মার খাবেন। তাহলে দুইটা কথা বলি, একটা বাজে আর একটা সিরিয়াস। আপনি থামবেন না, তাই না? তুমি যদি হাঁটা বন্ধ করো আমিও থামব। ঈশিতা থেমে যায়। তামজিদও থেমে দাঁড়ায় সম্মুখে। কয়েক সেকেন্ড ব্যয় করে বলে উঠল, সিরিয়াস কথাটা আগে বলি, আমি তোমাকে খুব ভালোবাসি সীতা। ঈশিতা চমকে উঠল। তামজিদের বলা এই কথা হৃৎপিণ্ডকে কাঁপিয়ে দিচ্ছে।
তামজিৎ তাকে ভালোবাসে এটা এই কয়েকদিনেই বুঝতে বাকি নেই। তবে আজকে মুখে সরাসরি বলাই যেন অনুভূতিরা ছোটাছুটি শুরু করেছে। তবুও মুখের অঙ্গভঙ্গিতে কিছু প্রকাশ করে না। তামজিদের দৃষ্টিতে দৃষ্টি মিলিয়েই মোহনীয় স্বরেই বলে ওঠে, আর বাজে কথাটা? তোমাকে ছাড়া আমার রাতের ঘুম আসে না থালি লঙ্কা। প্রচন্ডভাবে রেগে যায় ঈশিতা। তার অনুভূতির ওপর এভাবে জল ঢেলে দিল বাজে লোক। চট করে ব্যাগ দিয়ে আঘাত করে তামজিদের বাহুতে। কণ্ঠনালী গড়িয়ে বেরিয়ে আসে। আপনি পুরোই পাগল। তাই তো, তোমার প্রেমেই পাগল হচ্ছি।